বন্ধুরা, আমি সহেলি অলৌকিক জোনের আসরে তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। ঘটনা পাঠিয়েছেন রাধা রানী মুখার্জি, আমাদের অলৌকিক জোনের এক প্রবীণা সদস্যা। বহুদিন ধরে উনি ঘটনা শুনছেন, এর আগে ঘটনা পাঠিয়েছেন। আজ একটা ঘটনা বলছেন, তখন ওনার বিয়ে হয়নি, মানে বিয়ে ঠিক হয়েছে সবে। মাঘ মাসে বিয়ে ঠিক হয়েছে। তার বিয়ে 1 মাস আগে, মাসখানেক আগে ওনার মাসি তখনকার দিনে বলেছিলেন যে বিয়ে হয়ে গেলে আর তো কবে আসবি না আসবি তার তো ঠিক নেই, তুই বরং আমার কাছে এসে কটা দিন থেকে যা। এবার তখন ওনার বিয়ে ঠিক হয়েছে। ওনার যে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ির ডিস্টেন্স অনেক বেশি, সুতরাং তারা ভাবতো যে কবার আসবে কবে আসবে সেটা তো বোঝা যাচ্ছে না। ওনার মাসির 4টে ছেলে, কোনো মেয়ে নেই। তো বোনের মেয়েকে খুব ভালোবাসতেন। তো বিয়ে ঠিক হয়েছে, আনন্দ, উল্টো দিকে মন খারাপ। তো মাসি প্রায় একরকম জোর করেই নিয়ে গেছেন, বলেছেন আমার কাছে কিছুদিন থাকবে। আর মাসির বাড়ি ছিল গ্রামাঞ্চলে, নিজেদের বড় বাড়ি, পুকুর, জমি, ফলের গাছ। বলছে একটু, আর ওনার খুব মানে রোগা ছিলেন উনি তখন ওই সময়। বলছেন মাসি মাকে বললেন যে আমার কাছে নিয়ে যাচ্ছি, কিছুদিন থেকে শরীর স্বাস্থ্য একটু ভালো করে তারপর আমি তোর কাছে পাঠাবো, তারপর কবে আসবে আবার না আসবে। তোর মায়ের একটু মন খারাপ ছিল, কদিন বাদেই মেয়ের বিয়ে, এর মধ্যে আবার গিয়ে কিছুদিন মাসির বাড়ি থাকবে। কিন্তু মাসি খুব ভালোবাসেন, তো মা না বলতে পারেননি। মাসির বাড়িতে গেলেন। মাসির বাড়িতে খুব আনন্দ, বিশাল বড় বাড়ি, আগেও গেছেন। তো বিয়ের আগে এই সময়টা আরও ভালো লাগছে, কারণ আবার কবে আসবেন ওই একই কথা। পুকুর বাড়ি, আর মাসিদের বাড়িতে ঠিক সামনেই একটা মহিলা মহল বসতো প্রতিদিন বিকালবেলা। একটা রকের মতন ছিল, মানে বাড়ির মধ্যেই একদম ঘেরা জায়গার মধ্যে। সেখানে ওদের খুব বড় বংশ, সব বাড়ির মেয়েরা বউরাও এখানে বসে গল্প করতো। তাদের বাইরে যাওয়ার প্রয়োজনই হতো না। তো গল্প করতো, তাতে সময় কেটে যেত, বিভিন্ন বিষয় নিয়ে গল্প আড্ডা আলোচনা চলতো ঘন্টাখানেক ধরে, তারপর যে যার কাজে ব্যস্ত হয়ে যেত। তো ওই চর্চার সময়টা সবাই চা করে আনছে, সবাই খাচ্ছে বসছে, খুব আনন্দের ব্যাপার। তো এমন সময় উনি একদিন মাসিকে বলছেন, মাসি তোমাদের এখানে তো এত গল্প শুনলাম, বিভিন্ন গল্প, ঠাকুরের গল্প, এমনি গল্প, সব কিছু। তা একদিন ভৌতিক কিছু ভূতের গল্প বলো, কারণ তোমাদের তো এখানে গ্রাম অঞ্চল, নিশ্চয়ই ভূতের উপদ্রব আছে। কোথায় স্কন্দকাটা, কোথায় নিশির ডাক, এগুলো তো গ্রামে খুব হয়। পেতনি, শাঁকচুন্নি, একা নড়ে, কিছু তো বলো। তো মাসির এক যা বললেন, তা বলো দিদি, সেই ঘটনাটা যেটা আমাদের বাড়িতে সবাই জানে। আরও অনেকগুলো ঘটনা বললেন, বলে তার মধ্যে থেকে এটা বিশেষ ঘটনা ওনার মেসোমশাইয়ের সাক্ষী। বললেন তাহলে শোন, তোকে আজকে একটা ব্রহ্মদৈত্যর গল্প বলি। ব্রহ্মদৈত্য কি? বলছে শোন তাহলে। প্রথমে জিজ্ঞেস করলেন খড়ম দেখেছিস? এবার উনি বলছেন যে সহেলি, আমি আগেকার দিনের মানুষ, বর্তমানে আমি অনেক বয়স হয়েছে, কিন্তু আমরাও যে সময় অল্প বয়সী ছিলাম, খড়ম পরে হাঁটার চল তখনও ছিল না। তখন বাড়িতে সবাই খালি পাতেই থাকতো, ঘুরে বেড়াতো, আর বাইরে গেলে একটা তোলা চটি থাকতো, সেটা পরে লোকে যেত। খড়ম পরার চল তখন ছিল না। একমাত্র খুব সন্ন্যাসী বা কোনো বৌদ্ধ ভিক্ষু যদি দেখা যেত, তাদের পায়ে খড়ম দেখা যেত। তবু তাদেরকে ওনারা গ্রাম অঞ্চলে তো দেখা যায় না বললেই চলে। কোনো উৎসব অনুষ্ঠান, এমনকি পুরোহিত মশাইরাও খালি পায়ে বেশি ঘুরতেন, খড়ম পায়ে খুব কম দেখা যেত। খুব সাত্ত্বিক ব্রাহ্মণরা খড়ম ব্যবহার করতো। তাছাড়া খড়মের প্রচলন সেই সময় ছিল না, মানে উঠে গেছে তখন খড়মের প্রচলন। উনি বলছেন হ্যাঁ শুনেছি ব্রাহ্মণরা পরে। বলে তাহলে শোন, তোর মেসোমশাই আমাদের এই গাছগুলো দেখছিস, ওইদিকে আরও গাছ ছিল, সেই গাছে প্রচুর আম ধরতো। তখন তুই জন্মাসনি, আমার বিয়ে হয়েছে সবে কয়েক বছর হয়েছে। তোর দাদা, বড় দাদা তখন খুব ছোট। তো তখন আমগুলো শুধু বাড়ির খাওয়ার জন্য না, আম বিক্রিও করা হতো, এত আম হতো। তো কখনো কখনো কি ভোরের দিকে অনেকে আম চুরি করে নিয়ে চলে যায়, যারা গ্রামের দেশে থাকেন তারা এগুলোর সঙ্গে পরিচিত। তো মেসোমশাই বলছেন না, এই গাছটার আম নষ্ট হতে দেওয়া যাবে না। প্রচুর ঝড়ে আম কুড়ে পড়েছে, তার আগে প্রায় 2 দিন ধরে খুব আকাশ খারাপ যাচ্ছে,
আর এত ঝড় হয়েছে আমে ভর্তি, কিন্তু বাড়ি থেকে কেউ যাবে গিয়ে আম টাম কুড়োবে, সময় পাচ্ছেন না। তো মেসোমশাই বলেছেন যে দাঁড়াও, ভোর রাত্রিরে আমি সব আম 2 ঝুড়ি 3টে ঝুড়ি ভর্তি করে ফেলবো। তো বড় বড় ঝুড়ি নিয়ে উনি 2 ঝুড়ি ভর্তি করেছেন, আর একটা ঝুড়ি অনেকটা ভরে গেছে। এবার আমগুলো অনেক কাঁচা আম পড়েছে, তো আমের আঠা থাকে, আঠা হাতে ওনার একদম ভর্তি হয়ে গেছে। এবার ওই আঠা লেগে অনেকের কিন্তু ফোড়া হয়, আর ওই মেসোমশাইয়ের ছিল খুব ফোঁড়ার ধাত, গরমকালে ফোঁড়া ওনার হবেই। তো মাসি ওখানেই ছিলেন, বললেন দেখো তোমার হাতে প্রচুর আঠা লেগেছে, নয় হাতটা মুছে ফেলো কাপড়ে, আর না হলে হাতটা ধুয়ে। তো মেসোমশাই বললেন যে হাত মুছে কোনো লাভ নেই, আমি পুকুরে যাচ্ছি, হাতটা একেবারে ধুয়ে নেব, এই শেষ টুকরিটা ভর্তি করে দিয়ে যাচ্ছে। তো যেমন কথা তেমন কাজ, শেষ টুকরিটা উনি ভর্তি করলেন। পুকুরের বিষয়টা পরিষ্কার করে দেওয়া ভালো। পুকুরটি ছিল প্রতিষ্ঠা করা পুকুর। ওই পুকুরে বিয়ে পৈতে অন্নপ্রাশন সমস্ত কিছুর জন্য জল নামা হয়, এমনকি ঠাকুর ভাসানো দেওয়া হয়। গ্রামের দিকে যেহেতু গঙ্গার ঘাট অনেক দূর আসতে হয়, তাই জন্য অনেক গ্রামেই প্রতিষ্ঠা করা পুকুর থাকে, তো সেখানেই মানুষ ব্যবহার করে নিত্য পুজো আচ্ছা সব কিছুর জন্য। তো উনি যেই পুকুরে নামতে যাবেন, দেখছেন পুকুরের ঘাটের একটা সিঁড়িতে খড়ম খুলে রাখা আছে। উনি ওই ভোরবেলায় তখনও আলো ভালো ফোটেনি, ওই খড়ম দেখে বেশ অবাক হয়ে গেলেন যে বাবা, আমাদের গ্রামে খড়ম, তাহলে খুব বড় পুরোহিত বা কেউ হবে, খড়ম তো আর সে পড়বে না, তা সে বোধহয় জলে নেমেছে, তাহলে স্নান করে উঠছে হয়তো ভোরবেলায়, তার মানে কত সাত্ত্বিক ব্রাহ্মণ, এই ভোরবেলায় স্নান করে উষাকালে চান করে পুজোয় বসবে, নিত্য পুজোয়, মানে বিশাল ব্যাপার। উনি অপেক্ষা করছেন যে তিনি জল থেকে উঠে আসুক, তারপর যাব, কারণ ওভাবে চট করে যাওয়া উচিত না। তো অপেক্ষা করছেন ভাবছেন যে যদি কেউ স্নান করে, তারপর ওনার খেয়াল হলো জলের তো আওয়াজ হবে, তাকে তো দেখতেও পাবো, উঁকি মেরেও কাউকে দেখতে পেলেন না, তাহলে যে নেমেছে সে কি হলো তার। উনি তা ভাবলেন খুব বয়স্ক কোনো পুরোহিত, হয়তো জলে নেমেছেন, হয় মানে কাঁচা মাটিতে পা আটকে গিয়ে আবার পড়ে টড়ে কোনো বিপদ ঘটেনি তো। ওনার বুকের ভেতরটা একদম ধড়াস করে উঠল এই কথাটা যেই মাথায় এসছে। তাড়াতাড়ি করে একটু সিঁড়ি দিয়ে নেমে গেলেন, নেমে গিয়ে জলের দিকটা ভালো করে দেখছে যে না, জল একদম শান্ত, কেউ যে ব্যবহার করেছে জল তার কোনো চিহ্ন নেই, কোনো বুদবুদও নেই, কিচ্ছু না, একদম স্থির জল। তো মনে তো হয় না মানুষ ডুবে গেলে সেখানে জলের কী অবস্থা হবে, আর জল পুরো শান্ত। অনেকক্ষণ অপেক্ষা করলেন, কিছুই যখন বুঝতে পারছেন না, তারা ভাবলেন তাহলে বোধহয় অন্যটা হতে পারে। কি হতে পারে, মানে যিনি নেমেছিলেন তিনি হয়তো খড়মটা খুলে চলে গেছেন, হয়তো ভুলে গেছেন, বয়স হয়েছে, অনেকে তো ভুলে যায়। আবার ভাবছেন যে খড়ম পরে হাঁটাচলা করে, সে খড়ম ভুলে বাড়ি চলে যাবে। কিন্তু কোথাও সিঁড়িতেও কোনো জলের দাগ নেই, কেন ভেজা কাপড়ে উঠলে সিঁড়িতে জল পড়ে থাকে, সিঁড়িও পুরো শুকনো। নানা রকম এদিক ওদিক ভাবছেন, এদিক ওদিক তাকালেন, দিয়ে হাতটা ধুয়ে এবার উনি চলে আসছেন, বাড়ির দিকে আসছেন। এমন সময় পেছনে দেখলেন খড়মের আওয়াজ আসছে, ঠট খট 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 খট। এখানে অনেকে জিজ্ঞেস করতে পারে যে আম তুলছিলেন, টকরিতে ভরছিলেন, বাড়িতে না গিয়ে পুকুরে গেলেন কেন? কারণ ওনার আম বাগান, যে বাগান থেকে উনি আম কুড়োচ্ছিলেন সেখান থেকেই পুকুরটা কাছে, ওনার বাড়িটা মানে বসত বাড়ির ভিটেটা দূরে, বেশ দূরে, একটু দূরে আর কি। তো পুকুর কাছে আছে, তো পুকুরে নেমে এই হাত পা ধোয়াটাই উনি মনস্থ করেছিলেন। উনি এবার দেখছেন, প্রথমে পেছন ঘুরে দেখলেন কাউকে দেখতে পাচ্ছেন না, কিন্তু খড়মের আওয়াজ স্পষ্ট। বলে আচ্ছা, তার মানে যে নেমেছিল হয়তো অন্যদিকে কোথাও গেছিল, তারপর এবার খড়ম পড়ে আসছে। ওদিকে জঙ্গল দিয়েও যাবার রাস্তা আছে, অনেক পুরনো ব্রাহ্মণদের বাড়ি আছে, তারা যায়, বলে তাদের বাড়িরই কেউ হবে ভাবছেন। বেশ জঙ্গলের মাঝখান দিয়ে সরু রাস্তা গিয়ে অনেকগুলো বাড়ি আছে পুরনো দিনের, বলে তাহলে বোধহয় ওই দিক থেকে এসেছেন পুকুরে স্নান করতে। এবার পেছন ঘুরেছেন, ঘুরে একটা ব্যাগ নিচ্ছেন, আর আম গাছের বাগানটার কাছে গিয়ে দেখছেন একটা অল্প বয়সী
সন্ন্যাসী, গেরুয়া বসন, মাথাটা কামানো, শুধু মাথায় যে টিকি সেটা আছে, হাতে বেলকাঠ, যে বেলকাঠ পৈতের সময় ব্রাহ্মণরা হাতে ধারণ করেন, আর পিঠে একটি ঝোলা, খড়ম পরে হেঁটে যাচ্ছেন। উনি বলে, বাহ, এত কম বয়সী ব্রহ্মচারী সন্ন্যাস ধারণ করেছে, এ তো বিশাল ব্যাপার, কজন পারে, নিশ্চয়ই খুব পুণ্যবান, আর ব্রহ্মচারীকে প্রণাম করা তো আমাদের ধর্ম। উনি ছুটে যাচ্ছেন ব্রহ্মচারীর কাছে, যে ব্রহ্মচারী বাবা, পেন নাম, একটু দাঁড়াও বাবা, পায়ের ধুলো নিয়ে, এই ভোরবেলায় তোমার সঙ্গে দেখা হলো, দাঁড়াও। উনি বলে যাচ্ছেন আর সে হনহন করে হেঁটে যাচ্ছে, দাঁড়াচ্ছে আর না। উনি বারবার বলতে বলতে আছেন। এবার উনি যতই এগিয়ে যান সে ততই এগোয়, কিন্তু কিছুতে ডিস্টেন্সটা আর কমে না, উল্টে বেড়ে যাচ্ছে, যেন আরও এগিয়ে যাচ্ছে। উনি এবার মানে অবাক হয়ে গেলেন যে কি হলো, আর একজনকে ডাকলে সে তো পেছন ফিরে তাকাবে, আর ওখানে তো কোনো ভিড় নেই, পুরো ফাঁকা জঙ্গলের মতন, সেখানে কেন সে শুনতে পাবে না? তো অনেকক্ষণ ডাকাডাকির পর যখন সে এগোতেই যাচ্ছে, এগিয়ে যাচ্ছে, কোন একবারেও ওর জন্য পেছন ফিরে তাকালেন না, তখন ইনি বেশ মনের দুঃখ নিয়ে বললেন যে, কি পাপ করেছি বাবা, আমিও বাউনের ছেলে, তোমাকে একটু পেন্নাম করব, একটু পেন্নামও কি মানে পায়ের ধুলো কি দেওয়া যায় না? এত কি আমরা পাপি তাপি মানুষ বাবা? বলে উনি দাঁড়িয়ে পড়েছেন। এইবার সেই ব্রাহ্মণ দাঁড়িয়ে পড়লেন। এতক্ষণ কিন্তু উনি ওনার কথায় কোনো গুরুত্ব দেননি। এবার তিনি দাঁড়িয়ে পড়লেন। দাঁড়িয়ে পড়ে আস্তে আস্তে যখন পেছন ঘুরছেন, উনি দেখেন যখন সামনাসামনি একেবারে সোজা হয়ে দাঁড়ালেন, দেখছেন তখনও ডিস্টেন্সটা আছে, দেখছেন শরীরটা কেমন শুকনো মতো লাগছে, সামনের পোর্শনটা যেন মনে হচ্ছে গায়ে রক্ত নেই। তার থেকেও বড় কথা, মুখমণ্ডলটাও শুকনো, এবং চোখের জায়গায় দুটো কোটর, সেখান থেকে আগুনের ভাটার মতন চোখ দুটো, কোনো মণি নেই, কোনো কিছু নেই, গর্তের মধ্যে শুধু আগুনের দুটো ভাটার মতো জ্বলছে। সেই দেখে উনার যা বোঝার উনি তখন বুঝে গেছেন যে আমি কার পাল্লায় পড়েছি। উনি রাম 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 বলতে বলতে হাঁটু গেড়ে ওখানেই বসে পড়েন। ওনার পা চলছে না, থরথর করে উনি কাঁপছেন, একা, ওখানে আর কেউ নেই, ওনার স্ত্রীও বাড়ি চলে গেছে, এখানে চিৎকার করে ডাকলে কেউ শুনতে পাবে না, ওই আম্বনে উনি বলতে গেলে একা, আর ওই অশরীরী। উনি এবার নিজের পৈতে হাতে জড়িয়ে নিয়ে গায়ত্রী মন্ত্র জপ করতে থাকেন, চোখ বন্ধ করে এক নাগাড়ে গায়ত্রী মন্ত্র জপ করতে থাকেন, করতে করতে তারপরে বেশ ঘোরের মধ্যে চলে যান, এবং দেখেন যে পাখি ডাকার আওয়াজ হচ্ছে, এবং আস্তে করে চোখ খুলে দেখছেন যে একেবারে, উনি তো ভোর রাত্রে বেরিয়েছিলেন, তখনও পুরোপুরি মানে আকাশে আলো ফোটেনি, যেটা আমরা বলি ভোরের আলো ফোটেনি। এবার উনি তাকিয়ে দেখলেন একেবারে সকাল হয়ে গেছে, কোথাও অন্ধকারের চিহ্ন মাত্র নেই, এবং অপরদিকে যার জন্য এই ভয়ে ওনার ওখানে বসে পড়া, সে কোথাও নেই। কোনো রকমে উনি উঠে বাড়ি আসেন, এসে স্ত্রীকে সব কিছু বলেন। তো রাধারানী দেবীর মাসি শুনে বলে, ওরে বাবা, তোমাকে তো বললাম, তুমি কি দরকার ছিল একা একা পুকুর ঘাটে যাওয়ার, আমি সঙ্গে যেতে পারতাম। বলে, না না, তুমি কি যাবে, ঘরে খোকা একা আছে, বাচ্চা ঘুমোচ্ছে, তুমি আমার সঙ্গে জঙ্গলে এসছো, এই না কত, মানে আম বাগানে এসছো, আবার আমার সঙ্গে তুমি পুকুর ঘাটে গিয়ে ওই দৃশ্য দেখলে তুমি অজ্ঞান হয়ে পড়তে, যাওনি, ভালো হয়েছে। বলছে, কি বিপদ বলো তো, যদি কোনো ক্ষতি করতেন? বলো, ওনারা সাধারণত ক্ষতি করেন না। তারপরে যখন বেলা হয়ে গেল, বাড়ির সবাই জেনে গেল বিষয়টা, সবাইকে বলা হলো, ওনার সেদিন শরীরটা খুব খারাপ লাগছিল, কোনো অসুস্থতা না, কিন্তু একটা ঘটনা ঘটে যাওয়ার পর শরীর যেন অবসন্ন। উনি চুপচাপ বসে আছেন। তো ওনার এক জ্যাঠা বললেন, দেখো, অনেক দিন আগের কথা, ওই যে পুকুর ঘাটের পাশ দিয়ে যে আম বাগানের দুটো তিনটে রাস্তা, একটা রাস্তা তো ওনাদের বাড়ির দিকে যাচ্ছে, একটা রাস্তা চলে যাচ্ছে সোজা জঙ্গলের মধ্যে দিয়ে, বলেছিলাম দু তিনটে বাড়ি আছে, তো সেই বাড়ির মধ্যে একটি বাড়ির নাম ভট্টাচ বাড়ি। সেই বাড়ির মানে অনেক দিন আগে বাড়ির ছোট ছেলের পৈতে হচ্ছিল, তো পৈতে সব মিটে গেছে, সে দণ্ডি ঘরে এবার ব্রহ্মচারীকে রেখে দেওয়া হয়েছে। তো ওই দণ্ডি ঘরে থাকাকালীন অবস্থায়, তখনকার দিনে তো চিকিৎসা ব্যবস্থা খুবই কম ছিল, আর পৈতের সময় মানুষের মানা মানে এখনও পালন করেন মানুষ, তখন পালন সাংঘাতিকভাবে করতেন।
সূর্যের মুখ দেখবে না, কারোর মুখ দেখবে না, অনেক কিছু ছিল। তো সেই সব করতে গিয়ে ছেলেটি প্রচণ্ড অসুস্থ হয়ে যায় এবং তাদের তখনকার দিনে বলছে বাড়িতে যা আছে তাই দিয়ে জলপট্টি দিচ্ছে, সব কিছু করছে। ডাক্তারকেও ডেকেছিল না, ডাকেনি, অনেকক্ষণ বাদে যখন ডাকে ডাক্তারকে তখন আর কোনো উপায় নেই, কারণ সংস্কার, ব্রহ্মচারীর মুখ এখন আর কেউ দেখবে না, এই যে সংস্কার তখন তো সাংঘাতিক ছিল। তো সে ওই দণ্ডি ঘরে ছেলেটি মারা যায় এবং মারা যাওয়ার পর থেকে এমনি তাকে সারা বছর ওইভাবে দেখা যায় না। তবে যখনই পাঁজিতে পৈতের তিথি থাকে, যে পৈতের মানে উপনয়নের তিথি আছে, সেই সময় ভোর রাত্রে অনেকে পুকুর ঘাটের আশেপাশে যে বাড়ি আছে বা অনেকে যারা যায় ভোরবেলায় ওই খড়ম পায়ে তাকে হেঁটে আম বাগানের মধ্যে দিয়ে নিজের বাড়ির দিকে যেতে দেখেছে বলে অনেকেই দেখেছে। এবার আর একটা জিনিস বলার, ওনার স্ত্রী যখন বলেছিল যে তুমি মনের ভুল দেখোনি তো, তখন উনি বললেন না মনের ভুল না। তখন আরও দিনের আলো ফুটে গেছে, 3-4 জন মিলে গিয়ে দেখে পুকুর ঘাটে ওই খড়মের ছাপ একদম স্পষ্ট। আর কেউ তখন পুকুরে আসেনি, খড়মের ছাপ স্পষ্ট, একদম সিঁড়ি দিয়ে উঠে উঠে গেছে, ওইটুকুই ভেজা ভাব। তো বললেন না তাহলে ভুল তো দেখেনি। সেটা দেখে আরও মানে সত্যি বিশ্বাস হলো যে না আমি ভুল দেখিনি। প্রথমেই উনি বলছেন আমি ভুল দেখিনি, অনেকে বলছেন আধার ছিল, কি দেখতে কি দেখেছো। তো ওই জলের দাগ প্রমাণ করে দিল যে তিনি সত্যিই স্নান করে উঠে খড়ম পায়ে দিয়ে চলে গেছেন বলে খুবই দুঃখের বিষয়। তবে এনাদের কেউ অপদেবতা বা ভূত এই শব্দটা ব্যবহার করেন না, এনাদের উপদেবতা বলা হয়। কারণ যেহেতু ব্রহ্মচারী বেশে সন্ন্যাসী, এনারা যতদিন ওই অশরীরী অবস্থায় থাকেন, সন্ন্যাসী হয়েই থাকেন, তারপর তাদের কি গতি হয় কেউ জানে না, সবাই বলতে পারে না। কেউ কেউ বলে তাদের যখন সত্যিকারের যে সময় তার মৃত্যু ছিল সেই সময় গিয়ে তাদের মুক্তি হয়ে যায়। কেউ কেউ তো এত সাত্ত্বিক থাকেন যে মোক্ষ লাভ করতেই চান না, ওভাবেই থেকে যান। তো এরকম বিভিন্ন কথিত আছে। তো তারপর উনি এবার শোনার পর থেকে না ওনার মনে খুব মানে আশা জেগেছে যে আমি যদি এরকম দেখতে পেতাম। এবার রাধারানী দেবীর কথা বলছে, মাসির মুখে সেদিন গল্প শোনার পর সবসময় ওটা চিন্তা করছেন, আমি যদি এরকম আওয়াজ শুনতে পেতাম, দেখতে পেতাম, বাড়ি গিয়ে তাহলে বলতাম। এইবার ওনার যেহেতু মাঘ মাসে বিয়ে ঠিক হয়েছে, অঘ্রায়ণ মাসে উনি মাসির বাড়ি গেছেন। অঘ্রায়ণ মাসে আমরা জানি বিয়েরও তিথি থাকে, অনেক সময় উপনয়নের তিথি থাকে, হয়তো সেই সময় ছিল। উনি ভোরবেলায় বলছেন এমনি কিছু তো দেখতে পাইনি, তবে জানলা খুলে আমি শব্দ পেয়েছিলাম যে একটা খড়মের শব্দ জঙ্গলের পাশ দিয়ে চলে যাচ্ছে, দেখিনি তবে শব্দটা খুব স্পষ্ট। বলে এটা আমার অভিজ্ঞতা। তারপরে যখন আমার বিয়ে হয়ে যায় আমি শ্বশুরবাড়িতে এসে আমার স্বামীকে বাকিদেরকেও এই ঘটনা বলি। ওনার স্বামীও ওনার সঙ্গে মাসির বাড়িতে যখন বিয়ের পর প্রথমবার আবার বেড়াতে যায়, উনিও মানে চেয়েছিলেন যে দেখি কোথায় তোমার সে সন্ন্যাসী ব্রহ্মদৈত্যকে দেখতে পাওয়া যায় কিনা। তো স্বাভাবিক কিছু আর দেখতে পাওয়া যায়নি, ওভাবে দেখা দেয়ও না ওনারা। তো এই ছিল ঘটনা। আমার খুব ঘটনাটা মিষ্টি লেগেছে, ওনার বিয়ের আগে এরকম একটা দেখা ঘটনা, খুব ভালো লাগলো। আপনি খুব ভালো থাকবেন এবং মাঝখানে শুনেছিলাম আপনার শরীর খারাপ, শরীরের যত্ন নেবেন আর এভাবে আমাদেরকে আশীর্বাদ করে যাবেন। দ্বিতীয় ঘটনা আজ আর পাঠ করব সুরজিৎ রয়। অনেক দিন হলো উনি ঘটনা পাঠিয়েছেন, সত্যি পড়া হয়নি। লিখছেন, হ্যালো আমি সুরজিৎ রায় হাওড়ায় থেকে লিখছি। অনেক দিন ধরে আপনার চ্যানেলে আমি ঘটনা শুনি, আমার তো দারুণ লাগে। আজ আমি ফার্স্ট টাইম আপনাকে আমার একটা স্টোরি শোনাতে এলাম। এটা আমার বাড়ির ঘটনা, অ্যাপ্রক্স 6 মান্থ আগের ঘটনা। আমি একদিন ভোরবেলা 3টে নাগাদ বাথরুমে গেছিলাম। বেশ কিছুক্ষণ পর আমার কানে এলো আমার মায়ের ডাক, দুবার আমার নাম ধরে ডাকলো। আমি পরিষ্কার শুনেছি, কিন্তু ওই দিন আমার মা বাড়িতে ছিলেন না, এক রিলেটিভের বাড়িতে গেছিলেন। আমার তো তখন প্রচণ্ড ভয় লাগে। যখন মাথায় এলো আরে মা তো বাড়িতে নেই, তাহলে ডাকছে কে। বাথরুম থেকে দরজাটা হালকা খুলে বাইরে বেরিয়ে এসে এদিক ওদিক তাকালাম, কিন্তু কাউকে দেখতে পাইনি। তারপর আমি হনুমান চালিসা পাঠ করতে থাকলাম। কোনো রকমে তাড়াতাড়ি রুমে এসে ঢুকে পড়েছিলাম, প্রচণ্ড ভয় পেয়েছিলাম। এই ছিল ঘটনা, খুব ছোট ঘটনা, কিন্তু আমার একদম নিজের অভিজ্ঞতা, কিছুদিন আগে ঘটে যাওয়া ঘটনা। অনেকেই বলতে চান যে নিজে কেউ ঘটেছে
তেমন কেউ পাঠান কি না, অনেকেই পাঠান। তো এটা খুব মানে কিছুদিন আগের ঘটে যাওয়া ঘটনা, এবং উনি খুব ভয় পেয়ে গেছিলেন। আমি আমার বন্ধুদের সাথে ঘটে যাওয়া অনেক ঘটনা আছে, একটা একটা করে সব শেয়ার করবো শৈলী। থ্যাংক ইউ, লং লিভ অলৌকিক জোন। এটা সত্যি নিশির ডাক, কারণ নিশির ডাকের ক্ষেত্রেই এই ধরনের ঘটনা ঘটে। আশা করি আপনি সুস্থ আছেন, এবং ভবিষ্যতে এই জন্য অনেকে বলে ভোরবেলা এরম কিছু শুনলে না ডাক দেওয়াই ভালো বা সাড়া না দেওয়াই ভালো। এই সূত্রে আমি একটা ঘটনা বলি, হয়তো আমি অলৌকিক জনে এর আগেও বলেছিলাম। এটা আমার বাড়ির ঘটনা। আমার ঠাকুমা বলতেন, আমার ঠাকুমা বর্ধমান জেলার লোক, মানে আমার বাবারা বর্ধমান জেলার লোক। পরবর্তীকালে কলকাতায় এসে বাড়িঘর করা হয়, আমি কখনো ওখানে থাকিনি। বর্ধমানে কাটোয়া ডিস্ট্রিক্টের লোক ছিলেন, অনেক দিনকার কথা, তখন আমার বাবা জন্মানোনি। ঠাকুমার তখন শুধু আমার জেঠু জন্মেছেন, ঠিক আছে। তখন সবে বছর দেড় দুয়েক আমার ঠাকুমার বিয়ে হয়েছে, 2 বছর হবে, আর জেঠু তখন সবে হয়েছে, একদম ছোট বাচ্চা। কিন্তু তখনকার দিনে গ্রামে থাকাকালীন একটা ধান সেদ্ধ করার একটা চিন্তা থাকতো। একেতে ছোট বাচ্চা, তার মধ্যে তার চিন্তা কখন ঘুম থেকে ওঠে না ওঠে। আর ঠাকুমার বাড়ির তখন যারা শাশুড়ি বা আরও যারা ছিলেন খুব কঠোর ছিলেন, খুব ভয়ে থাকতেন। ঠাকুমা তখন খুব অল্প বয়স, যে যদি ঘুমিয়ে পড়ি ভোরবেলা উঠে ধান সেদ্ধ করতে হবে। মানে একজন বেনে বউ না কাক বলা হতো, তিনি আসতেন, এসে ডাকবেন ওনার নাম করে, ঠাম্মার নাম করে। তখন যে বৌমা ওঠো, মেজো বউ ছিলেন, ওনাকে উঠে তাড়াহুড়ো করে যেতে হবে। এবার চিন্তা ছিল, সারা রাত ওই চিন্তা করতে করতে ঘুমিয়েছেন। তারপরে জেঠু খুব বললাম যে খুবই ছোট, তো এই সমস্ত নানা রকম মানসিক টানাপোড়েন চলছিল। তার মধ্যে কখন ঘুমিয়ে পড়েছেন, এবার ঘুম থেকে উঠে না, তখন তো ঘরের মধ্যে গ্রামে না ঘড়ির ব্যবস্থা ঠাকুমার অন্তত ঘরে কোনো ছিল না। এবার ওনার আর মাথাতেই নেই, এত মানে বোঝাই যাচ্ছে কত টেনশন ছিল ওনার মাথায়, যে কটা বাজে খেয়াল নেই। ওনার হঠাৎ ধর্মরেই উঠে পড়েন, এবং শুনতে পান সে বেনে বউ এসে ডাকছেন, মেজো বৌমা ওঠো, কখন উঠবে, বেরিয়ে এসো। ঠিক দরজার বাইরে থেকে সাড়া পাচ্ছেন। আর উনি তখন ওই যে বললাম, বৌমাদের তখন খুব কড়া নিয়ম, যদি দেরি হয় শ্বশুরবাড়ির লোকেরা মানে রাগারাগি করবে, বাচ্চা আবার উঠে গেলে কাজ করতে পারবে না। উনি তাড়াতাড়ি শাড়িটা গুছিয়ে উঠে একদম খাট থেকে নেমে মানে প্রায় দৌড়ে দরজার কাছে গিয়ে, হ্যাঁ দিদি খুলছি, দিদি খুলছি। এই ছেলেটা অনেক রাতে ঘুমোলো, নিজের মনেই বকবক করে যাচ্ছে, বড্ড কাঁদছিল, ওই জন্য দেরি হয়ে গেছে, কিছু মনে করবেন না বলে দরজাটা খুলতে যাবে। সে সময় আমার দাদুর ঘুম ভেঙে গেছে। দাদু বলছেন, কোথায় যাচ্ছ? বলছে, ওই দিদি এসছেন, ধান সেদ্ধ আছে না ডাকতে। দাদু বলছে, কে ডেকেছে? বলছে, হ্যাঁ হ্যাঁ ডাকলো ডাকলো। তখনও কিন্তু ঘুমের রেশ কাটেনি, মানে ধরপড় করে উঠেছে। কিছুক্ষণ বললেন, দাঁড়াও চুপ করে, বলে ডাকলে সে আবার ডাকবে। দাদু এবার জোর গলায় ডাকে, কে বৌদি এসছো নাকি? তখন বলে না। তখন দাদুর কাছে ছোট ওই মানে কি বলবো, বালিশের পাশে একটা ছোটো ঘড়ি রাখতেন তখনকার দিন, সেটাতে দেখালেন যে এই দেখো। দেওয়াল ঘড়ি তো ছিল না, আগেই বলেছে। আর ধর্মড়া করে উঠেছে, তার ঘড়ি দেখার বা টাইম দেখার মানসিকতা নেই। বলছেন এখন রাত 2:30 বাজে। তখনকার দিনে 2:30 মানে বুঝতেই পারছেন, এই সময় কি করে ডাকবে? ও তো ভোর 4টে আসবে বা 4:30 আসবে, 2:30টার সময় এসে ডাকতে আসবে? এই সময় কেউ বাড়ি থেকে কোনো বাড়ির বউরা বেরোয়? তুই বেরিয়ে যাচ্ছিলে, কে নাকে ডাকছে? বলে, আমি স্পষ্ট শুনেছি। দাদু বললে, তুমি নিশির ডাক শুনেছ। এখানে বলি দিয়ে, আমার ঠাকুমাও কিন্তু শহরের মেয়ে ছিলেন, শহরে জন্মানো, বড় হয়ে ওঠা, তো 16 বছর বয়সী বিয়েও হয়ে যায়। কিন্তু গ্রামে এসে এখানকার পরিবেশ পুরো আলাদা, খুব ভয়ে থাকতেন এই ভুল হয়ে গেল। আর ওখানকার নিয়ম কানুন গ্রামের দিকে আরও মারাত্মক ছিল। তো সমস্ত কিছু মিলিয়ে মিশে এই ঘটনাটা ঘটেছিল। এই অলৌকিক জনের ঘটনা আমি আগে বলেছি, অনেক আগে বলেছি, হয়তো তখন সব শ্রোতারা যারা এখন শুনছেন হয়তো তারা সবাই শোনেননি, তাই আজকে এই ঘটনাটা শুনে আমিও আমারটা শেয়ার করলাম। কেমন লাগলো জানিও বন্ধুরা। এটা আমার ঠাম্মার ঘটনা, বহুদিন হয়ে গেছে, উনিও মারা গেছেন। সরাসরি চলে যাচ্ছি বন্ধুরা কমেন্ট বক্স সেকশানে। তোমরা যারা কমেন্ট করো তোমাদের সত্যি অনেক ধন্যবাদ। আমার অনেক ভুলও তোমরা শুধরে দাও। যেমন রিসেন্ট একটা ভুল আমি বলেছিলাম আদিসপ্তগ্রাম নিয়ে। আদিসপ্তগ্রাম সম্পর্কে অনেকে বলছেন আপনি কি জানেন না? সত্যিই জানি না, নামটা শুনেছি। এবার যেহেতু ওই লাইনে একদম যাতায়াত নেই না, আমার ধারণা ছিল না।
আমি বর্ধমান আর হুগলি, আমি ভেবেছিলাম হয়তো বর্ধমান যেতে অনেকগুলো স্টেশন পড়ে, তো তার মধ্যে একটা স্টেশন হবে। আমি আগের দিনও ক্ল্যারিফাই করেছিলাম, আমি জানি না, যেমন সবার তো সবটা জানা সম্ভব হয় না, সেরকম আর কি। কমেন্ট করেছেন বর্ণালী দাস, লিখছেন খুব ভালো লাগলো শ্যামা অধিকারী, আজকের ঘটনাটা অসাধারণ লাগলো, সত্যি একটু অন্যরকম ঘটনা। মৌসুমি দে, খুব ক্রিপি এবং ইউনিক ঘটনা। স্বাগতা, আই মিস ইয়োর অলৌকিক, ওয়েলকাম টু অলৌকিক জোনের ভয়েসটা যদি থাকতো, চেষ্টা করবো ওটা আবার নিয়ে আসার। প্রিয়া পোদ্দার লিখেছেন খুব ভালো লাগলো, ভয় কম লাগলো, তবুও বেশ রহস্যজনক। থ্যাংক ইউ সহেলি, থ্যাংক ইউ সো মাচ আপনাকেও। মাধুরী দাস লিখেছেন খুব ভালো লাগলো ঘটনাটি, সরি দিদিভাই কিছুদিন ধরে বিজি আছি, বাড়িতেই বিয়ে চলছে, ঘটনা শোনার টাইম পাইনি, পরে শুনবো। নিশ্চয়ই, তোমার বাড়িতে আনন্দ করো, পরে ঘটনা শুনে নিও। সুদেষ্ণা সিংহ রয় কমেন্ট করেছেন স্বপন বাসু, মিতালি চ্যাটার্জি, মোহর সরকার, তোমার বলার ধরন আমার খুব ভালো লাগে, অসংখ্য ধন্যবাদ। অমিতা ঠাকুর, তন্ময় বিশ্বাস ব্লগ লিখেছেন দিদি আপনার চ্যানেল শুনে নেশা ধরে গেছে, আদি সপ্তগ্রাম নাম শোনেনি, অবাক হলাম, কারণ চাঁদ সওদাগর গল্পে সপ্তগ্রামের কথা আছে, হুগলির সদর ছিল। এটা যদি বলেন, হ্যাঁ চাঁদ সওদাগর আগে একটা টিভিতে সিরিয়াল হতো, তাছাড়া সিনেমা হয়েছে, গল্প আমরা শুনেছি, আমি নাম শুনেছি সপ্তগ্রাম, কিন্তু এইটাই যে সেই স্টেশন, এই বিষয়ে সত্যি আমার নলেজ ছিল না, আমি আবারও বলছি। আর উনি আর একটা প্রশ্ন করেছেন, যার জন্য আমি সঙ্গে সঙ্গে যখন যিনি ঘটনা পাঠিয়েছেন যখনই উনি বললেন, প্লাস আপনারাও সবাই লিখেছেন যে না এটা বর্ধমানে না, এটা হুগলির মধ্যে পড়ছে, আমি আমার ভুলটা স্বীকারও করে নিয়েছি। ঘটি গরম বিক্রেতার কাছে কেন যাননি? আপনার কি মনে হয় বেলুড় থেকে 220 কিলোমিটার দূরে তারাপীঠ গেলে না 44 কিলোমিটার দূরে সপ্তগ্রাম যাওয়া অসম্ভব? চুঁচুড়া থেকে বলছি, ভালো থাকবেন। আচ্ছা, এটা আমি ক্ল্যারিফাই করি, আমি ওটা ওনাকে জিজ্ঞেসও করেছিলাম, উনি বলছেন দেখুন ওনার স্বামী তখন মারাত্মক অসুস্থ, ডাক্তার দেখাচ্ছেন, টেস্ট করাচ্ছেন, তারপরও মানে শয্যাশায়ী অবস্থা, আপনারা সবাই জানেন যারা ঘটনাটা শুনেছেন কী পরিস্থিতি। এবার উনি তখন মানে এমন একটা নিরাময় খুঁজছেন, তান্ত্রিক জ্যোতিষী যেখানে যা বলেছে উনি সেখানে গেছেন, যাতে ওনার স্বামী সুস্থ হয়ে যায়। ওই ভদ্রলোককে খোঁজাটা ওনার কাছে তখন প্রায়োরিটি ছিল না, ওনার প্রায়োরিটি ছিল যেমন করে হোক আমার স্বামী ভালো হয়ে যাক। ওই ভদ্রলোককে কোথায় খুঁজবেন? এবার একটা অচেনা জায়গায় একজন মহিলা হঠাৎ করে দেখুন না, স্টেশনে যাবেন, গিয়ে বলবেন এই ঘটি গরমওয়ালা কি আছেন, সেখানে তাকে পেয়েই বা ওনার লাভ কি? ওনার দরকার ছিল এমন একজনকে যাকে পেলে ওনার স্বামী সুস্থ হবে। বিষয়টা আমি যদি পারি আমি ক্ল্যারিফাই করতে চেষ্টা করছি। আর উনি তারাপীঠ যাননি, ওনারা গেছিলেন গয়ার কাছে অঘরীর আশ্রমে। প্রথমে কিন্তু ওনার স্বামীকে নিয়ে যাওয়া হয়নি, প্রথমে ওনারাই গেছিলেন খবর পেয়ে, তাই সেই সাধকের আর কি শিষ্যকে নিয়ে এসেছিলেন, কারণ স্বামীকে নিয়ে যাওয়ার মতন অবস্থায় ওনার স্বামী ছিল না। একটু সুস্থ হবার পর তারপর ওনার স্বামীকে কিন্তু নিয়ে যাওয়া হয়েছিল, এটা ছিল বিষয়। তারপর ওনার স্বামী সেই কোম্পানি যখন সুস্থ হওয়ার পর ছেড়ে দেন, ওই দিকটা আর ওই জোনটায় বর্ধমান হুগলি ওই দিকটা আর ওনার যাওয়া হতো না, ওনার আর যাননি। এটা হলো পুরো বিষয়, আশা করি আপনাকে আমি বোঝাতে পারলাম। ডিলাইটফুল র্যালি কার, বেশ ভয়ের ঘটনা। বাবাই লিখছেন সিম্পল বাট ভয়ের ছিল। রেখাচন্দ্র লিখেছে যে ঘটনাটা খুবই সত্যি, বোঝাই গেল, খুব কষ্টের কাহিনী, লিখেছে ঈশানী সেন। আদি নমিন, সুব্রত ভাদুরী, জয়শ্রী সেনগুপ্ত, শ্যামা অধিকারী। আচ্ছা সরি, একটু ভুল হলো তোমার, আমি শ্যামল নামে শ্যামা অধিকারী। হ্যাঁ, আমি আমার ভুল শুধরে নিলাম। আপনারা সবাই ভালো থাকবেন, অলৌকিক জনের সঙ্গে থাকবেন। ধন্যবাদ, শুভরাত্রি।